শাহজাহান তন্ময় লেখনীতে নাবিলা ইক্স পর্ব ৩। তন্ময়ের মুখশ্রী করুণ, দৃষ্টি এলোমেলো, বড্ড। তার অশান্তির কারণ ল্যাপটপে চলতে থাকা দৃশ্যটি। একটি ভিডিও চলছে। ভিডিওটিতে বেশ পুরনো এবং করেছিল ওহি সাহেব যখন অরু পৃথিবীতে আসে। হাসপাতালের বেডে শুয়ে রাখা বাচ্চাটির ভিডিও করার এক পর্যায়ে ক্যামেরা চলে আসে 10 বছরের হাফ প্যান্ট পরা, হুডি পরে থাকা তন্ময়ের দিকে। তন্ময় হাসছে অরুর দিকে। মোস্তফা সাহেব এগিয়ে কোলে তুলে দিবেন অরুকে। হেসে হেসে বললেন, ধুমধাম করে বিয়ে দিব আমার আম্মার। পৃথিবীর শ্রেষ্ঠ রাজপুত্র আনবো আমার আম্মার জন্য। তন্ময়ের হাসি হাসি বাচ্চাটে মুখশ্রী রং বদলায়, আতকে ছেপে ওঠে মুখশ্রী সর্বঙ্গ জুড়ে। সে ছটফট গলায় বলে, অরুর রাজপুত্র তো আমি। চাচ্চু বলেছে আমি হব অরুর রাজপুত্র, তাই না চাচ্চু? আনোয়ার সাহেব সশব্দে হাসে। হেসে হেসে মাথা দুলিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ তো, আমাদের তন্ময় শ্রেষ্ঠ রাজপুত্র, আর কি হতে পারে? তন্ময়ের মুখমণ্ডল জুড়ে বসন্তের ছোঁয়া, দুগল ভরে আসে। চোখ ভর্তি স্বপ্ন বাচ্চা ছেলেটার। সে আশাবাদী নয়তো নয়নে তাকায় বারবার তার পানে। মোস্তফা সাহেব অসহায় ভঙ্গিতে দু কাঁধে মাথার দেলান। তন্ময় তখনও ভিডিওটা বন্ধ করে দিল। কাচুমাচু করে ভঙ্গিতে উঠে দাঁড়ালো। সেই বাচ্চা ওরও এখনো 11 বছরের। সারাদিন ফ্রক পরে ঘুরে বেড়ায় বাড়ি জুড়ে। তন্ময়ের আশেপাশে তাকে ঘুরঘুর করতে দেখা যায় রাত্রেবেলা। পড়তে না বসার হাজারো অজুহাতে দাঁড় করায়, তবে সেই অজুহাত তন্ময় মানে না। পড়াশোনায় ফাঁকিবাজ বাদে এমন কোনো আবদার নেই যে সেই মেয়েটার পূরণ করে না। তন্ময়ের মনে আছে একটা ঘটনার কথা। সেই দিন আসমান জুড়ে মেঘ, চারপাশে আধার, এক ঝাঁক বর্ষণ নামে ঝোড়ো হাওয়া প্রকৃতিতে। ওরও তখন 9 বছরের। ডিজনি চ্যানেলে প্রিন্সেস পুতুলটা তার পছন্দে। মুগ্ধতায় ডুবে থাকা বাচ্চা ওরও আবদার করে তুলল, পুতুলটা তার চাই, মানে এক্ষুনি চাই। বাড়ির সকলে এনে দিবে, কিন্তু না, আর না হলে অপেক্ষা করতে হবে বৃষ্টি থামুক। কিন্তু ওরও নারাজ। স্বাস্থ্যসম্মত সে কেঁদে যাচ্ছে, মুখ ফুলিয়ে ফেলেছে, বাড়ি মাথায় তুলে নিয়েছে। তন্ময় পড়া রেখে নিচে নামে। ড্রাইভারকে নিয়ে বেরিয়ে পড়ে খেলনা স্টোরে। ধানমন্ডির বেশ কিছু স্টোর ঘুরেও সেই প্রিন্সেস পুতুলটা পায় না। উত্তরায় রওনা হয়। সেখানকার বিশেষ স্টোরে গিয়ে ঢোকে এবং 20 খোঁজাখুঁজির পর পেয়েও যায়। 8,000 দিয়ে সেই লেটেস্ট মডেলের প্রিন্সেস পুতুলটা কিনে আনে। অরু পুতুল পেয়ে ভীষণ খুশিতে সে তন্ময়ের কোলে চড়ে গাল জড়িয়ে বারংবার চেঁচিয়ে বলে, থ্যাংক ইউ তন্ময় ভাইয়া। অরুর খুশিতে চিকচিক করছে নয়ন। জোড়া দেখে তন্ময় তৃপ্তি পায়, অদ্ভুত তৃপ্তি। এই তৃপ্তি পেতে যেমন পৃথিবীতে যা চাইবে বাচ্চাটি তাই এনে দিবে সে। শুক্রবার ছুটির দিন। শাহজাহান বাড়িতে, কর্তারা আজ বাড়িতেই। 7টায় রান্নাঘরে তোড়জোড় শুরু হয়ে গেছে গৃহিণীদের। কর্তারা বসে লিভিং রুমে। তন্ময় স্বভাবসুলভ 7টায় ঘুম থেকে উঠেছে। ট্রাউজার শার্ট পরে নিচে নামতে সিঁড়ি বেয়ে। লিভিং রুমে বসা আনোয়ার সাহেবের পাশে অরু বসে, হাতে পা টান টান করে সোজা। সে তার বাবাকে নতুন শেখা ব্যায়াম দেখিয়ে যাচ্ছে। তন্ময় তার আপজেট বসে আছে। সরি, এখানে হয়তো অপোজিট হতো। তাকে বসতে দেখে অরু থেমে যায়। চঞ্চল ভঙ্গিতে তার সামনে এসে দাঁড়ায়। চুলগুলো দুটো বেনিতে বাঁধা, লম্বা পাপড়ি ঝাপটে সে শুধায়, তন্ময় ভাই, আজকে আমি ফুটবল খেলতে যাবে। তন্ময় ভাই, আজকে তুমি ফুটবল খেলতে যাবে না? তন্ময় মিথ্যা বলে সর্বদাই মতোই না। অরু স্বভাবত ভঙ্গিতে বলে, এই যে আপনি না বলছেন, কিন্তু পরে কেমনে যে যান না হ্যাঁ হয়ে যায়। আপনি তো চলে যান খেলতে। যদি এবারও আপনার না হ্যাঁ হয়ে যায়, আমাকে সঙ্গে নেবেন, আমি খেলা দেখতে চাই। আনোয়ার সাহেব শব্দ করে হাসলেন। মোস্তফা সাহেব ভাতিজিকে আরো বিগড়ে দেবার ভঙ্গিতে ছেলেকে বললেন, নিয়ে যাও অরুকে, ড্রাইভার যাবে সঙ্গে, দেখে রাখবে, আমি যাচ্ছি না। তন্ময়ের কাটখাট জবাব। অরু কম বেশি স্বভাবদার মেনে নিলেও অনেকগুলো সে মানতে নারাজ। যেমন তাকে নিয়ে মানানো বড় কঠিন, তার মধ্যে খেলা দেখতে নিয়ে যাওয়াটাও একটা। এর কারণ হচ্ছে তন্ময়ের মনে, কিন্তু মুখে যে আজ পর্যন্ত কাউকে বলেনি। আজকাল রাস্তাঘাটে 10 বছরের বাচ্চা মেয়েটাকেও দেখা যায়
প্রেমিক নিয়ে ঘুরছে। একটু একটু ছেলে মেয়ে প্রেমপত্র আদান প্রদান করছে। তন্ময় সে মাঠে খেলে, সেটা বিশাল বড়, সেখানে ছোট বড় সব ধরনের ছেলে মেয়ে থাকে। অরুর বয়সী মেয়েরা দামড়া বয়ফ্রেন্ড নিয়ে জোরাজোরি করে ঘুরে বেড়ায়। তন্ময় একদম চায় না অরু সেগুলো দেখুক বা ওদের মধ্যে একজন হয়ে যাক, বা তার এসবের বিন্দুমাত্র ধারণা জন্মাক। এবার অনার্স সেকেন্ড ইয়ারে তন্ময় সদ্যজাত পুরুষ হয়ে ওঠায় রাস্তার কেবল, মুখ জুড়ে ক্লিন শেভ, এখনো পুরোপুরি দাড়ি না ওঠায় সেভ করে রাখেনি। আর্মি কার্ড দেওয়া মানেই বাড়ন্ত বয়সী ছেলেদের, তন্ময়ের ক্ষেত্রেও তাই। মুখশ্রীতে ল্যাপটানো গম্ভীর্যের ছোঁয়া সুদর্শনের তালিকায় ফেলে তাকে। জার্সি পরে কোলে ফুটবল নিয়ে আলগোছে বেরিয়ে আসে সে। রাস্তার মোড়ে তার এলাকার ছোট ভাই ব্রাদাররা দাঁড়িয়ে, প্রত্যেকেই শুক্রবারে তাদের সঙ্গে ফুটবল খেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফুটবল খেলে সন্ধ্যায় বাড়ি ফিরে আসে। সদর দরজার সামনাসামনি আসতেই ছোট্ট অরুকে দেখতে পায়। দরজা দিয়ে ক্ষণে ক্ষণে মাথা বের করে উকি ঝুঁকিয়ে দিচ্ছে রাস্তায়। তন্ময়কে দেখে দারোয়ান চাচাকে বলে, খুলুন দরজা চাচা, এই যে ভাইয়া, এবার তো খুলুন। তন্ময় খুলতে ইশারা করে। দরজা খুলতে দিতেই দৌড়ে বেরোয় আরু। হাঁপিয়ে হাঁপিয়ে তন্ময়কে করুণ গলায় বলে, আমি কেন নেননি? তুই গিয়ে কি করতি? খেলা দেখতাম। খেলা দেখে কি হতো? মার্জি প্রত্যেক শুক্রবার ভাইয়ার সাথে যায়, প্রত্যেক শুক্রবার খেলা দেখে, আমিও যেতে চাই। তন্ময় দীর্ঘশ্বাস ফেলে, অসহায় চোখে তাকিয়ে থাকে, হাতের বলটা রাস্তায় ফেলে। তন্ময় ভেবে বলে, খেলা দেখবি? আচ্ছা। তন্ময় সেলফোন বের করে, চাচতো ভাই আকাশকে ফোন করে। আকাশ ভেতরে ছিল শুনে দৌড়ে বেরোয়। দারোয়ান সহ তারা চারজন সেখানে খেলার মাঠ বানায়। হইচই শুনে বেরিয়ে আসে মোস্তফা সাহেব। অরু হইচই করে চাচুকেও খেলতে ডাকে। ভাতিজির আবদার রাখতে তিনিও বাচ্চাদের সাথে খেলায় যোগ হন। এক এক করে নেমে আসে আনোয়ার সাহেব, ওহি সাহেব, বাড়ির গৃহিণীরাও সদরজাতে দাঁড়িয়ে খেলা দেখছে। স্ট্রিট লাইটিনের নিচে ফ্যামিলি প্ল্যান জমে উঠেছে একদম। সপ্তাহের ছুটির আগের দিন রাতে তন্ময় রুমে জমজমাট পরিস্থিতি থাকে। অরু, সাভিয়া, দীপ্ত, আকাশ প্রত্যেকেই আসন পেতে বসে। রুমের সোফা, চেয়ার এবং বিছানায় লেট নাইট মোড দেখে। শুক্রবার বন্ধ যেহেতু রাতভর জেগে কাটায়, এটা সেটা খেলায় মগ্ন থাকে। আজ খেলা ধুলা নয়, তারা মুভি দেখতে বসেছে। জম্বি মুভি, ভয়ঙ্কর থ্রিলিং। এই মুভিতে তন্ময় বেশ অ্যাকশন দেয়। সম্পূর্ণ রুম আধারতে তলিয়ে, শুধু টেলিভিশনের আলোয় আরোর ভয়ার্ত মুখশ্রী দেখা যাচ্ছে। একটু পর পর সাভিয়ার কোলে ঢুকে পড়ছে। পাশে তন্ময় বিষয়টা উপলব্ধি করছে। না করে উপায় কই, মেয়েটা হুড়মুড়ি নড়ছে, অজান্তে তার পায়ে হুটহাট লাথি দিচ্ছে। তন্ময় স্পষ্ট শুনছে ওর ফিসফিসে বলছে, সাভিয়া আপু, জম্বি লোকটা কি এখন নায়ককে খেয়ে ফেলবে? সাভিয়া মুভি দেখার বিভোর, সে গলায় ধীর করে বলে, পরে বলবো, দেখতে দে। অরু সাভিয়ার কোল থেকে বেরিয়ে সোজা সাপটা হয়ে বসলো। সে এখন কার কাছে যাবে জানা আছে তন্ময়ের। মুহূর্তে অরু ঘেঁষে তন্ময়ের পাশে আসলো, ধীর গলায় শুধালো, তন্ময় ভাই, জম্বি লোকটা কি খেয়ে ফেলবে? ওপাশ থেকে তন্ময় হাসছে নিঃশব্দে। তন্ময় দৃষ্টি টেলিভিশনে, সে দৃষ্টি না ফিরিয়ে জবাব দেয়, সবাইকে খেয়ে ফেলবে। টেলিভিশন থেকে বেরিয়ে তো কেউ খেয়ে ফেলবে, কথাবার্তা বলিস না। অরু আতকে মাথা দোলায়। তন্ময়ের এ ধরনের কথায় ভয় পেয়ে বসে তৃপ্ত। ধরফড়িয়ে উঠে দৌড়ে বেরিয়ে যায়। সে চেঁচামেচি শোনা যাচ্ছে নিচ থেকে। অরু আবারও ওর থেকে বড় মানুষ কিনা অতটা ভয় পায়নি, তবে বাকিটা সময় চুপসে রইল। ভয়ঙ্কর দৃশ্যগুলো সময় হুটহাট একটু চোখ বন্ধ ও মাগো বলেই ব্যাস, আর কোনো প্রশ্ন নেই। আতঙ্ক সেও দেখায়নি। তন্ময় আড়ালে আবডালে থিম হাসে, মাথা ঘুরিয়ে দেখে নেয় অরুকে। দুই হাঁটু জড়িয়ে আছে, ভয়ত চোখ জোড়া টেলিভিশনের পর্দায়। তন্ময় মাথা ঘুরিয়ে পুনরায় টেলিভিশনে নজর দেয়। তন্ময় ভাই, আমি একটা বিচার নিয়ে এসেছি। এই বিচার খুবই গুরুত্বপূর্ণ। তন্ময় বিষয় মনোযোগী পড়াশোনায়, সামনে সেমিস্টার ফাইনাল, একটা কঠিন চ্যাপ্টার আপাতত নজর দিচ্ছে, হাতে ক্যালকুলেটর। মনোযোগ বিচ্ছিন্নতা না করেও বেশ সবলীলায় গলায় জবাব দেয়, পুনরায় বলল, ওর আতঙ্ক নয়রে চারপাশে তাকিয়ে নেয়, বিশেষ করে দরজার দিকটা, কেউ আসে নাকি। সে আর একটু কাছে গিয়ে বসে।
গলার স্বর নামিয়ে মিনমিন করে। তন্ময় এবার হাতে কলম ক্যালকুলেটর টেবিলের উপর রাখে। কিছু একটা হয়েছে, আজ করতে পেরেছে। অরুর দিকে পূর্ণ নজরে তাকায়। ভয়ার্ত চেহারায় অরু হয়ে ওঠে আছে মেয়েটা। কি হয়েছে? ও ছটফট করছে, নিজেকে নিজের সাথে যুদ্ধ করছে। তন্ময় অপেক্ষা করে, যেভাবে বসে রয়। অরু কি বলার আছে তা জানতে চায়। সময় দেয় পর্যাপ্ত। অরু হাঁসফাঁস করে সময় নিয়ে বলে, আমার স্কুলে যেতে ভয় লাগে। তন্ময় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। বুড়ো দুয়ের মাঝে ভাঁজ করে, কণ্ঠ চওড়া করে আবারও প্রচেষ্টায় সহিত হাসে। কেন? অরু পুনরায় ছটফট করে, দৃষ্টি তার মোলায়েম। চিন্তায় তন্ময়ের রক্ত ভেজে ওঠে ভয়ে। কোনো খারাপ কিছুর অগোচরে হচ্ছে নাকি অরুর সাথে, তা ভেবেই চিন্তায় পড়ে সে। তার চিন্তা ভাবনায় মাথা ঘুরপাক খেতে থাকে। নিজেকে শান্ত করে, ডান হাতে অরুর মাথা রাখে, চুলে বুলিয়ে দেয় হাত। সর্বজনীন গলায় বলে, আমাকে বল, কি হয়েছে? আমি দেখব। ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি আছি না। অরু মাথা দোলায়, সরল গলায় স্বরে আজ ভয়ের তো লেপ্টে। দুদিন ধরে আমাকে একজন ভদ্রলোক ফলো করে, খাবার সারতে চায়। বলে কি ঘুরতে নিয়ে যাবে আমায়। সুমনাও লোকটার সঙ্গে ঘুরে, আর আমাকেও প্রতিদিন বিরক্ত করে। বলে কি মন চাইলে মিলেমিশে যাই, আমাদের মজা কিনে দিবে নাকি। কিন্তু আমি তো মজা চাই না, আমাদের বাসায় তো সব মজা আছে। আমি না করলে আমাকে সুমনা ধমকায়, বলে আমার আম্মুকে বিচার দেবে, আমার নামে খারাপ বলবে, মার খাওয়াবে। এগুলো তোর মর্জি জানে? আমি তো মার্জিকে সব বলি। মার্জি বলেছে এক্ষুনি গিয়ে আপনার বিচার দিতে, তাই আমি বিচার দিতে এসেছি। বুকের ভেতর চঞ্চল নামক তুফান উপেক্ষা করে তন্ময়। শান্ত ভঙ্গিতে মাথা দোলায়। এসে একইভাবে অরুর মাথায় হাত বোলায়। সকলে আমি যাব সঙ্গে, ভয় নেই, শুয়ে পড় গিয়ে, রাত হয়েছে। অরু বড় শ্বাস ফেলে, মাথা দোলায়। খুব বিশ্বাসী সে তন্ময়ের প্রতি। তার ধারণা তার বাপ চাচের ভাইয়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী যদি কেউ পৃথিবীতে থাকে ছোট ছোট পা, তাহলে সে তন্ময়। ছোট ছোট পা ফেলে বেরিয়ে গেল সে। তন্ময় আর পড়তে বসলো না, উঠে দাঁড়ালো। বিছানায় রাখা সেলফোন হাতে নেয়, ফোনে দেখে কাউকে, টুকটাক কথা বলে। সেদিন রাতে ঘুম হয় না ছেলেটার, কপালে আঙ্গুল ঘষে বসে থাকে। খুব চিন্তিত সে। মোস্তফা সাহেব সচরাচর ঘুম থেকে ওঠেন ভোরে। উঠে তার সর্বপ্রথম কাজ বাড়িতে ঘুরে ফিরে বেড়ানো। আজও তাই করলেন। প্রত্যেক দিনের ন্যায় দোতলার ও উত্তর দিকের করিডোরের দিকে এগোলেন। অরুর পাশের রুমটা খোলা। মোস্তফা সাহেব পা জোড়া থমকে যায়। তন্ময়ের রুমে এ সময় খোলা কেন? তিনি আধখোলা দরজা ঠেলে সম্পূর্ণ রুম খুলে ডাকলেন, তন্ময়। জবাব আসেনি। মোস্তফা সাহেব ধীর সুস্থে ঢোকেন, চারপাশে নজর বোলালেন, দুপাশে ডাকেন, না, নেই ছেলেটা। এত ভোরে কই গিয়েছে? মোস্তফা সাহেব রুম থেকে বেরিয়ে ছাদে উঠলেন, সেখানেও নেই। নিচে গেলেন, বাইরে হাঁটলেন, বাগান ডিঙিয়ে সদর দরজার সামনে এগিয়ে দাঁড়ান। দারোয়ান বসে ঝিমোচ্ছে। মোস্তফা সাহেব গম্ভীর স্বরে ডাকলেন, ধরফরিয়ে দারোয়ান দাঁড়ালো। ঘুম ভাঙা গলায় সালাম জানায়। মোস্তফা সাহেব জিজ্ঞেস করলেন, তন্ময় বেরিয়েছে? জি স্যার, একটু আগেই বেরোলো। ছেলেটা এমন ভোরবেলা আমায় জানাবে না? তন্ময় বাবা না করলেন। অতিষ্ঠ ভঙ্গিতে বাড়ির ভেতর চলে গেলেন মোস্তফা সাহেব। সেলফোন বের করে ছেলেকে কল করলেন। ধরছে না, তবে রিং হচ্ছে। চিন্তিত তিনি লিভিং রুমে বসে থাকলেন ছেলের আশায়। এমনটা তন্ময় কখনো করে না। পরিপাটি ছেলে সে, উশৃঙ্খলবোধ আচরণ তার মধ্যে কখনো দেখেনি। কিন্তু কি এমন হলো? তন্ময় ছেলে হিসেবে দারুণ। তার বয়সী ছেলেরা এলাকায় মারধর করে বেড়ায়, মেয়েদের রাস্তাঘাটে টিচ করে, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে কিংবা পড়াশোনা ফাঁকিবাজি করে, খারাপ কাজে লিপ্ত অথবা আজে বাজে ছেলেদের সঙ্গে উঠবস থাকে, রাত বিরেতে বাড়ি ফেরে। এমনটা তো আজকাল ছেলেরা করেই। মোস্তফা সাহেব নিউজ পেপারে এগুলো দেখেন। আবার না, নিজের প্রিয়তম বন্ধু রওশন সবসময় বলে, আমার ছেলেগুলো কথাবার্তা শোনে না, পড়ালেখা ভালো না, রাত বিরেতে বাড়ি ফেরে, আমার কথার মূল্য দেয় না, মুখে মুখে তর্ক করে, লাগাম ছাড়া হয়ে গেছে এমন প্রকার। আর তোর ছেলেকে দেখ, মাশাআল্লাহ, সব দিকে পারফেক্ট। আমি একটা খারাপ দিক দেখি না, জানিস? আজকাল এত ভদ্র ছেলে মানুষ পসিবল। ফার্স্ট ক্লাস রেজাল্ট, ঠিক ঠান্ডা মাথার ছেলে, দেখলে আদুরে লাগে।
এত শান্তি লাগে আমার। সেদিন তন্ময়ের সাথে দেখা হলো নীলক্ষেতে, বই কিনছে। গেলাম সামনে, সালাম দিয়ে প্রশ্ন করলো কই যাচ্ছি। আমি বললাম বই নিতেই এসেছি কিছু। বইয়ের প্রশ্নে ফ্রি টাইমে পড়বো। ও সুন্দর মতো আমায় ফার্স্ট ক্লাস ইংরেজি বাংলা অনুধাবিত উপন্যাসগুলো এক এক দোকান থেকে কিনে দিল। বইয়ের টাকাগুলো ওই দিল। আমি মজা করে বললাম, যেদিন টাকা ইনকাম করবে সেদিন আঙ্কেলকে কিনে দিও। আমি আজ দিই। সে জবাবে বলল, এগুলো আমার টাকা। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তোমার টাকা কিভাবে? তুমি তো ইনকাম করছো না। তোর ছেলেটা বলে টিউশনির টাকা। আমার ভাই বোনকে আমি পড়াচ্ছি। বাবা চাচুরা আমাকে দারুণভাবে বেতন দেন। এই বিষয়টা আমার অনেক ভালো লাগলো। এত সুন্দরভাবে ওকে কিভাবে বড় করলি বলতো, টিপস দে। মোস্তফা সাহেব বুকটা ফুলে ওঠে তখন। গর্বে দাও দাও করে জলে রক্তের বিন্দু। ভীষণভাবে গর্ববোধ করে ছেলেকে নিয়ে। তন্ময়কে কিছু শেখাতে চায়নি। ছেলেটা স্বেচ্ছায় অমন, একটু গম্ভীর স্বভাবের, তবে ভীষণ শান্ত, খুবই বুদ্ধিমান। আবেগ রেখে গেলেও স্থির হয়। ঘরের ভেতর জিনিসপত্র ভাঙে, তবে সেটি তার চোখে কখনোই বড় কখনো ইস্যু হয়নি। এতগুলো ভালোর মধ্যে এইটুকু খারাপ কোনো ব্যাপার না। কিন্তু হঠাৎ করে সেই ছেলেটার জন্য বাড়িতে নালিশ এলে ঠিক কী প্রতিক্রিয়া হবে তার প্রয়োজন বুঝে পেল না সে। মোস্তফা সাহেব তন্ময় মারধর করেছে। এলাকার ছেলে পেলে নিয়ে কোন লোককে পিটিয়েছে। ভিকটিমের পরিবার হতে কোনো প্রকার বিচার এখনো আসেনি, বিধায় তিনি লিভিং রুমে বসে আছে। তার শান্ত ছেলেটা এত বড় ধরনের কাণ্ড তো এভাবে ঘটায়নি কখনো। নিশ্চয়ই কোনো ধরনের বড় কারণ আছে। সে কারণ জানার জন্যই তিনি বসে আছেন, অফিসে যাননি। ছেলে আসবে, কথা বলবে, তারপর অন্য কিছু। তন্ময় এলো দুপুরে। মুখশ্রী থমথমে, টি শার্ট নোংরা, জুতোতে ধুলাবালি, চুল উস্কো খুস্কো, ক্লান্তিতে মুখমণ্ডল জুড়ে। লিভিং রুমে সকলেই উপস্থিত ছিল। তন্ময়কে দেখতে জাবেদা বেগম ছুটে গেলেন। ছটফট নয়নে ছেলেকে পর্যবেক্ষণ করলেন। মোস্তফা সাহেব গুরুগম্ভীর স্বরে বললেন, আসতে দাও ওকে, কথা আছে। জাবেদা বেগম না চাইতে সরে দাঁড়ালো। তন্ময় এগিয়ে যাবায় বাবার দিকে। তার বাবাও পাশাপাশি বসে। মোস্তফা সাহেব প্রশ্ন করলেন, তন্ময়, নিজের সম্পূর্ণ বিষয় খুলে বলো। লোকটার নাম রাজু, এখানকার নয়, হুট করে তাদের এলাকায় আগমন। অল্প বয়সী মেয়েদের নজরে রাখছে, লোভ দেখিয়ে নিয়ে গিয়ে পাচার করার ধান্দায় থাকে। ইতিমধ্যে 2-3টা বাচ্চা মেয়েকে কিডন্যাপ করেছে। তথ্যসূত্র পেয়েছি। তন্ময় সব শুনে হাঁপ ছাড়ল। মোস্তফা সাহেব জানালেন যে নিজে যাবেন পুলিশ স্টেশনে। এই বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের মেয়েদের যদি কিছু হয়ে যেত। আর ছেলেটা মোস্তফা সাহেবের নরম গলায় বললেন, যাও ফ্রেশ হয়ে রেস্ট নাও। এরপর থেকে কিছু হলে আমায় জানাবে, কেমন? আমি তো তোমার সাহায্য করার জন্য আছি। তোমার যদি কিছু হতো। তন্ময় মাথা দোলায়। ওপরে যেতে নিচ্ছিল, কিছু একটা ভেবে ফিরে এলো। দাঁড়ালো আনোয়ার সাহেবের সামনে। অসম্ভব গম্ভীর গলায় বলল, চাচ্চু, সুমনা মেয়েটা ভালো না, আরুর সঙ্গে মিশতে দেওয়া ঠিক না। আনোয়ার সাহেব বিশ্রী থমথমে মুখশ্রী। তন্ময়ের মাথায় হাত রাখলেন, চোখ বুলিয়ে বললেন, তুমি যা বলবে তাই হবে। আমি কথা বলে নিব তোমার চাচির সঙ্গে। গোসল সেরে তন্ময় বিছানায় টান টান করে শুয়ে পড়ল। চোখ জোড়া বুঝে নিল চট করে। ক্রোধের মাথাটা এখনো ব্যথিত। দরজা হতে কটকট শব্দ ভেসে এলো। তন্ময় আওয়াজ দিল, কে? কি প্রয়োজন? ওর মেয়েলি কণ্ঠ গলা শোনা গেল। আমি। কফি পাঠালো বড় মা। তন্ময় বিছানা ছাড়লো, একটি টি শার্ট গায়ে জড়িয়ে নিল। দরজা খুলতে ওরু ভেতরে ঢুকলো হুড়মুড়িয়ে। কফির মগটা বাড়িয়ে ধরলো। তন্ময় গাধাটি ভালোভাবে দেখে কফির মগ নিল। চুমুক বসিয়ে চেয়ারে বসলো। চুপি চুপি ওরুও আসলো। গাল ভরে হেসে বলল, তন্ময় ভাই, আপনি যখন শয়তানটাকে মারছিলেন না, অনেক হ্যান্ডসাম লাগছিল আপনাকে, একদম হিরো। তন্ময় কেসে উঠল। বড় বড় চোখে তাকায়। ওরও তখন অবাক চোখে তাকিয়ে। হয়তো তন্ময়ের এমন রিয়াকশন আশা করেনি। তন্ময় চোখ ফেরায়, এদিক ওদিক তাকিয়ে আদেশ করে, পড়া কমপ্লিট করেছিস? আজ পড়া দিতে না পারলে খবর আছে কিন্তু। ওরও তড়িঘড়ি করে বেরিয়ে যায়। তন্ময় সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর চুপচাপ 2 চুমুক পান করে কফি। এই দিনগুলো বড্ড সহজ সরল ছিল। তন্ময়ের ভালো লাগার দিন ছিল, ভালোবাসা নয়। তার ভালো লাগার শুরুটা ঠিক কঠিন,
17তম জন্মদিন থেকে শুরু হয়েছে। সাথে শুরু হয়েছিল তার ধৈর্যের পরীক্ষা, নিজেকে আটকে রাখার লড়াই, ভালোবাসার মানুষের কাছে পেয়েও দূরে ঠেলে রাখা এক অবিশ্বাস্য সংযমতার লড়াই।